হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে আলোচনা করব HSC 2022 ইংলিশ ফার্স্ট পেপার মডেল টেস্ট নিয়ে। আমরা আজকে যে মডেল টেস্ট নিয়ে আলোচনা করব তা হলো ইউনিট 4 লেসন 2 অর্থাৎ অ্যাজ এ চাইল্ড। এই প্যাসেজটি আমরা আলোচনা করব। ভিউয়ার্স, এটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের দ্বিতীয় মডেল টেস্ট। তোমরা খুব না টেনে ধীরে ধীরে ভিডিওটি দেখবে, কারণ আমরা একটা পূর্ণাঙ্গ ফার্স্ট পেপার প্যাসেজ আলোচনা করব। এখানে আরও থাকবে সেই টিপসগুলো, তুমি কিভাবে সিনোনিম অ্যান্টোনিম খুব অর্থ কম জানলেও তুমি ব্যবহার করতে পারবে। থাকবে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ নিয়ে বিস্তারিত টেকনিক, এবং তার সাথে থাকবে রিয়ারেঞ্জ, অর্থাৎ রিয়ারেঞ্জ আমরা গল্পের মাধ্যমে শেষ করব। তো ভিউয়ার্স, তুমি গল্পটা যদি না জানো তাহলে রিয়ারেঞ্জ তুমি সহজে আয়ত্ত করতে পারবে না। সুতরাং গল্পটা তোমার জানা দরকার। আমরা আজকে সেই সিকোয়েন্সটি তোমাকে বলে দেব কিভাবে তুমি গল্পটা তুলে ধরতে পারবে। তো ভিউয়ার্স, আমরা বলবো, যদি তুমি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে আমি রিকোয়েস্ট করব তুমি ভিডিওটি না টেনে দেখার জন্য। আর যদি দেখতে দেখতে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে, নোটিফিকেশন বেল অন করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আমার কাজ শুরু করি। ভিউয়ার্স, আমরা আজকে আমাদের মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে প্যাসেজটি হলো অ্যাজ এ চাইল্ড। ভিউয়ার্স, আমাদের যে 2022 এসএসসি এক্সামে আমাদের 50 নম্বরের যে পরীক্ষা হবে, আমাদের সেখানে প্যাসেজ থেকে রয়েছে 30 নম্বর। তোমরা এমনভাবে প্যাসেজটি প্র্যাকটিস করবে যাতে 30-এ তোমরা 30-ই পেতে পারো। তো ভিউয়ার্স, অ্যাজ এ চাইল্ড এটা রয়েছে ইউনিট 4 লেসন 1-এ। আমরা এখন বলবো, অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন। অর্থাৎ একজন শিশু হিসেবে তোমাকে অবশ্যই তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুসারে তোমার বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বয়সে যারা বড় এবং বাসায় আগত অতিথিদের সম্ভাষণ করতে বলা হয়েছে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পোক। অর্থাৎ এখানে বলবো, তোমাকে অবশ্যই সঙ্গী সাথীদের মধ্যে অর্জিত এবং সঙ্গী সাথীদের সাথে মার্জিত এবং অন্যদের সাথে, বিশেষ করে যারা বড় আছে তাদেরকে যখন কথা বলবে তখন নীরব থাকার কথা শিক্ষা দেওয়া হয়েছে। পসিবলি, সম্ভবত, ইউ অ্যাট টাইমস গ্রোজ সাস স্কুলিং। সম্ভবত তুমি মাঝে মধ্যে এরূপ শিক্ষা প্রদান ঘৃণার চোখে দেখতে পারো। ঘৃণার চোখে তুমি দেখতে পারো। Possibly, at times, you even protested such disciplining. অর্থাৎ মাঝে মধ্যে তুমি এরূপ নিয়মানুবর্তিতার প্রতিবাদও করো। Now, certainly, you know that you can't always behave the way you want, especially in the presence of others. এখন নিশ্চয়ই তুমি জানো যে তুমি যখন যেমন খুশি আচরণ করতে পারো না, বিশেষ করে অন্যদের উপস্থিতিতে। There are rules of behavior you have to follow in a company. সঙ্গী সাথীদের সাথে চলার সময় তোমার পালনীয় আচরণবিধি রয়েছে। We are social beings
and have to consider the effect of our behavior on others even if we are at home and dealing with our family members. আমরা সমাজের জীব এবং অন্যদের সাথে আমাদের আচার আচরণের প্রভাব বিবেচনা করতে হয়, এমনকি যদি আমরা বাড়িতেও থাকি আমাদের পরিবারের সদস্যদের সাথেও তা আলোচনা করি। উই হ্যাভ টু টার্মস, আমাদের সামাজিক আচরণ ব্যাখ্যা করার জন্য দুটি শব্দ রয়েছে। উই হ্যাভ টু টার্মস টু ডেসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, এটিকেট অ্যান্ড ম্যানার্স। আমাদের এটিকেট এবং ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণ প্রকাশ করার জন্য, এই সামাজিক আচরণ প্রকাশের জন্য দুটি শব্দ রয়েছে। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইট মিনস, অর্থাৎ এটিকেট হলো একটা ফ্রান্স শব্দ যেটা বলতে বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, সমাজে সঠিক আচরণটা করা। দ্য ওয়ার্ড ম্যানার্স, আচরণ বলতে বোঝা যায় দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট, যেটা নাকি নম্র ভদ্রভাবে ধরে নেওয়া হয় ইন এ পার্টিকুলার সোসাইটি, একটা বিশেষ সমাজে, অর কালচার অথবা কোনো সংস্কৃতিতে। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, আচরণ হতে পারে তোমার দৃষ্টিকোণ থেকে ভালো অথবা খারাপ। যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ, অর্থাৎ কারণ তুমি মুখে খাবার নিয়ে কারোর সাথে কথা বলা, এটা একটা খারাপ আচরণ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, কেউই পছন্দ করে না খারাপ আচরণের একজন লোককে। রিমেম্বার দ্যাট, স্মরণে রাখবে, এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম, ভিউয়ার্স ভ্যারির সাথে ফ্রম বসবে, ভ্যারি ফ্রম ব্যবধান করে, কালচার টু কালচার সংস্কৃতি থেকে সংস্কৃতিতে এটা ব্যবধান করে, অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি সমাজ থেকে সমাজে। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, আমরা শিষ্টাচার এবং আচরণ শিখি আমাদের পিতামাতা থেকে, ফ্যামিলিজ পরিবার থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সাসেস যেমন স্কুলস থেকে শিখি, কলেজেস থেকে শিখি, অর প্রফেশনাল বডিজ থেকে শিখি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, সেখানে আচরণের জন্য নিয়ম নীতি রয়েছে। ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, বিভিন্ন সকল ধরনের সামাজিক অনুষ্ঠানে, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এবং ওগুলো শেখা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্র্যাকটিস দেম, ওগুলোকে অনুসরণ করা ইন এভরিডে লাইফ, আমাদের নিত্যদিনের জীবনে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন, যেমন একটা আচরণ ধরো যেটা তুমি ওয়েডিং রিসেপশনে করতে পারো, উইল নট ডু করতে পারবে না ইন এ ডিবেটিং ক্লাব, অর্থাৎ কোনো বক্তৃতা অনুষ্ঠানে সেই আচরণ তুমি করতে পারবে না। দেয়ারফর, অতএব, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে থাকতে হবে সতর্ক, অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণ সম্পর্কে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে, এটা কতটা গুরুত্বপূর্ণ বলাটা, প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, আমাদের নিত্যদিনের জীবনে এগুলো বলাটা কতটা গুরুত্বপূর্ণ। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, অনেক বেশি নম্র আচরণ প্রকাশ করা, সাসাস যেমন পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, আর বাউন্ড বাধ্য, টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, তোমার দিনকে স্মুথ করার জন্য এবং আনন্দঘন করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের প্যাসেজের অংশ। এখন আমরা এখান থেকে এমসিকিউ করব, তোমাদের এমসিকিউর ব্যাপারে বলবো। তোমরা যথেষ্ট সিনোনিম অ্যান্টোনিম জানলে তোমরা এমসিকিউ করতে পারবে অতি সহজে, তা না হলে তোমাদের কষ্ট হবে। তো চলো আমরা যদি এমসিকিউর কথা বলি তাহলে আমরা শুরুতেই বলবো
চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ এখানে 10টি থাকবে, নাম্বার 0.5 করে, টোটাল নাম্বার হলো 5। তাহলে আমরা বলবো দ্য ওয়ার্ড গ্রোজ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ রেফার্স টু। এখন গ্রোজ শব্দটা কি নিয়ে ব্যবহার করা হয়েছে? টু ডু অর গিভ সামথিং আনউইলিংলি, টু ডু অর গিভ সামথিং হোলহার্টেডলি, টু ডু অর গিভ সামথিং উইলিংলি, টু ডু অর গিভ সামথিং জেনারাসলি। ভিউয়ার্স, এখানে আমাদের হবে আনউইলিংলি, অর্থাৎ টু ডু অর গিভ সামথিং আনউইলিংলি। এখানে এ নাম্বারটি কারেক্ট। বি নাম্বার, দ্য বিহেভিয়ার দ্যাট ইজ গুড ইন এ সোসাইটি, আচরণ যেটা নাকি সমাজের জন্য, সমাজে ভালো, ক্যান বি ব্যাড, খারাপ হতে পারে, ইন ফিউচার, ভবিষ্যতে, ইন অ্যানাদার সোসাইটি, অন্য সমাজে, ইন দ্য পাস্ট, অতীতে, ইন দ্য ফরএভার, চিরদিনের জন্য। আমরা প্যাসেজ থেকে যেটা জেনেছি সেটা হলো অন্য সমাজে সেটা খারাপ হতে পারে, যেমন ইন অ্যানাদার সোসাইটি। এখানে রোমান 2 কারেক্ট। সি নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। এটা দ্বারা কী বোঝানো হয়েছে? সিমিলারিটিস অফ কালচার, লাইকনেস অফ কালচার, ভ্যারিয়েশন অফ কালচার, অল অফ দিস। ভিউয়ার্স, আমরা এখানে সংস্কৃতি থেকে সংস্কৃতির ভিন্নতা, অর্থাৎ ভ্যারিয়েশন অফ কালচার, অর্থাৎ আমাদের রোমান 3 হবে কারেক্ট। ডি নাম্বার, উই হ্যাভ টু বি ড্যাশ অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। তাহলে উই হ্যাভ টু বি কি? জুডিশিয়াস, লিবারেল, সেন্সিটিভ, কশাস। আমরা প্যাসেজ থেকে জেনেছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাহলে কশাস। ই নাম্বার, অর্থাৎ এখানে রোমান 4 কারেক্ট। ই নাম্বার, হোয়াট ডু উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন অ্যাজ সোশ্যাল বিং। এখানে দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, হাউ উই অ্যাপ্রোচ পিপল। রোমান 3, হোয়াট পিপল উড লাইক অ্যাবাউট আস। রোমান 4, হোয়াট পিপল উড সে টু আস। ভিউয়ার্স, ই নাম্বারে আমরা বলবো দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, আমাদের প্রভাব কী পড়ে অন্যদের সাথে আচরণে, সেটার কথা বলা হয়েছে। তারপরে নাম্বার, ব্যাড ম্যানার্স কজ নুইসেন্স হলো উপদ্রব। কমপ্লেসেন্সি, অবিডিয়েন্স, ডিসঅবিডিয়েন্স। ভিউয়ার্স, এখানে নুইসেন্স উপদ্রব। উই লার্ন এটিকেট ফ্রম প্যারেন্টস থেকে, ফ্যামিলিজ থেকে, ইনস্টিটিউশনস থেকে, অল অফ দিস। ভিউয়ার্স, আমরা প্যাসেজে পেয়েছি অল অফ দিস, অর্থাৎ এখানে রোমান 4 কারেক্ট। জি নাম্বার, এখন এইচ নাম্বার, দ্য ওয়ার্ড ভ্যারি শব্দ ব্যবধান করা, ইজ, এ অথবা এন। ভ্যারিটা কি অ্যাডভার্ব নাকি ভার্ব নাকি অ্যাডজেটিভ নাকি নাউন? এখানে আমরা ভ্যারিটাকে ভার্ব অর্থে প্যাসেজে ব্যবহার হয়েছে, সুতরাং আমরা বলবো রোমান 2 কারেক্ট। আই নাম্বার, প্রফেশনাল বডিজ রেফার্স টু। প্রফেশনাল বডিজ বলতে কি বোঝানো হয়েছে? এটা অ্যামেচিওর ইনস্টিটিউশনস নাকি অকুপেশনাল ইনস্টিটিউশনস নাকি ডোমেস্টিক ইনস্টিটিউশনস নাকি কনফিডেন্সিয়াল ইনস্টিটিউশন। ভিউয়ার্স, এখানে প্রফেশনাল বডিজ বলতে বোঝানো হয়েছে অকুপেশনাল, অর্থাৎ তুমি যে পেশায় যেখানেই থাকো সেই অংশটাকে বোঝানো হয়েছে। দ্য ফ্রেজ ইজ অ্যাট টাইমস স্ট্যান্ডস ফর, অর্থাৎ অ্যাট টাইমস এখানে ফ্রেজটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
to postpone in order to make preparations, Roman 2 on occasions, Roman 3 at intervals, Roman 4 temporarily, viewers এখানে on occasions অর্থাৎ কোনো উপলক্ষ অনুষ্ঠান এর কথা বলা হয়েছে। এখন আমরা পরবর্তী প্যাসেজ পড়ব, যে প্যাসেজ ইউনিট 3 এবং লেসন 3 থেকে। ভিউয়ার্স, তোমাদের প্রত্যেকটি প্যাসেজ এমনভাবে জানা দরকার, কারণ তোমাদের ওখান থেকে উইদাউট ক্লুজ আসতে পারে। তাহলে এখানে ড্রিম নিয়ে বলা হয়েছে, অর্থাৎ আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে, যা একদিন, এভরি ভ্যালি, প্রত্যেকটা উপত্যকায়, শ্যাল বি এক্সাল্টেড, এভরি হিল, প্রত্যেকটা পর্বত, অ্যান্ড মাউন্টেন, পাহাড় পর্বত, শ্যাল বি মেড লো, সমতল হয়ে যাবে, দ্য রাফ প্লেস, রাফ মানে খারাপ, অমসৃণ, দ্য রাফ প্লেসেস, এখানে উঁচু নিচু জায়গাগুলো, উইল বি মেড প্লেন, সমতল হয়ে যাবে, অ্যান্ড দ্য ক্রুকড প্লেসেস, আঁকাবাঁকা পথগুলো, উইল বি মেড স্ট্রেইট, সোজা হয়ে যাবে, অ্যান্ড দ্য গ্লোরি অব দ্য লর্ড, বিধাতার আলো, শ্যাল বি রিভিল্ড, অবমুক্ত হবে, ছড়িয়ে পড়বে, অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, সকল রক্ত মাংসের শরীর অর্থাৎ সকল মানুষ একসাথ হয়ে যাবে। দিস ইজ আওয়ার হোপ, এই হলো আমাদের আশা। দিস ইজ দ্য ফেথ, এই হলো বিশ্বাস। দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে উই উইল বি এবল টু হিউ, আমি বলছি বা সরগোল করছি, সক্ষম হব, আউট অফ দ্য মাউন্টেন অফ despair, a stone of hope. With this faith, we shall be able to transform the jangling discord of our nation into a beautiful symphony and brotherhood. With this faith, we will be able to work together. এই বিশ্বাস নিয়ে আমরা একসাথে কাজ করব, টু প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করব, অ্যান্ড স্ট্রাগল টুগেদার, একসাথে সংগ্রাম করব, টু গো টু জেইল টুগেদার, একসাথে জেলে যাব, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, একসাথে সংগ্রামের জন্য নড়ব, নোয়িং দ্যাট, এই জেনে যে, উই উইল বি ফ্রি ওয়ান ডে, আমরা একদিন জয়লাভ করব। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, যদি আমেরিকা হয় একটা বড় জাতি, দিস মাস্ট বিকাম ট্রু, এটা সত্যিকারে একদিন সত্যে পরিণত হবে। সো লেট ফ্রিডম রিং, তাই বিজয়ের ঘণ্টা বাজাও, ফ্রম দ্য প্রডিজিয়াস হিলিপটস of New Hampshire. Let freedom ring from the mighty mountains of New York. Let freedom ring from the heightening Alleghenies of Pennsylvania. Let freedom ring from every hill and molehill of Mississippi, from every mountainside let freedom ring, and when this happens, and when we allow freedom ring, when we let it ring from every village and every hamlet, from the every state and every city, we will be able to stand up that day, when all of God's children, black men or white men, Jews and Gentiles, Protestants and Catholics, will be able to join hands and sing in the world of the old Negro spiritual. Freedom, free at last, free at last. Thank God Almighty, we are free at least. Viewers, এই প্যাসেজের আলোকে তোমাদের 8 নাম্বার থাকবে।
এই 8 নম্বরে 4টি প্রশ্ন থাকবে। তোমরা প্রশ্ন লেখার সময় অবশ্যই প্রশ্নটি কোন টেন্সে আসে তা ঠিকভাবে জেনে নেবে, তা না হলে তোমাদের টেন্সগত ভুলের কারণে তোমাদের নাম্বার কাটা যেতে পারে। খেয়াল করো, এখানে ডু আছে, তাই তুমি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবে। এখানে ডিড আছে, তুমি যে ভার্ব লিখবে তা পাস্ট ফর্মে লিখতে হবে। এখানে ওয়াজ আছে, তোমাকে পাস্ট ফর্মে লিখতে হবে। এখানে হ্যাভ বিন রিভিলড, এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। সুতরাং প্যাসেজ একটা হলেও প্রশ্নের এক এক টেন্স অনুসরণ করে লিখতে হবে। আমি বলবো তোমরা যদি এই থেকে লিখতে চাও এভাবে, তাহলে তোমাদের নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো ভিউয়ার্স, আমরা যদি প্রথম প্রশ্ন থেকে উত্তর বলার চেষ্টা করি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার অ্যান্ড এ স্টোন অফ হোপ? আমরা এর উত্তরে বলতে পারি, দ্য ফ্রেজ মাউন্টেন অফ ডিসপেয়ার সিগনিফাইজ দ্য adverse situation Mountain Luther King Jr. faced during his lifetime in America, and a stone of hope suggests us the optimism that he bore in mind. B number, how did Martin Luther King Jr. want to break the discord of the nation? The speaker Martin Luther King Jr. wanted to break the discord of the nation through his faith. He believed that he would be able to transform the jingling discord of the nation into a beautiful symphony of brotherhood. C. What was the path of the speaker's struggle? If we study the speech of the speaker, we can easily understand that the path of the speaker's struggle was peaceful and realistic. The speaker, Martin Luther King Jr., never adopted the path of violence. D. What optimistic ideas have been revealed in the text? Though many evils like discrimination between the black and the white are found in the text, surprising the despair of hopelessness, a lot of optimistic ideas have been revealed in the text. The speaker cherished the idea that discriminatory treatment based on the color of the body would one day be removed. Brotherhood between the blacks and the whites would be established. Viewers, আমরা এখন অপশান 3 নিয়ে আলোচনা করব। এই অপশান 3 হলো সিনোনিম অ্যান্টোনিম। এটা লেখার আগে বা ব্যাখ্যা করার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই খেয়াল করবে তোমার যেই শব্দটি দেওয়া রয়েছে তা যদি প্রেজেন্ট টেন্স হয় তো তোমাকেও প্রেজেন্ট টেন্স লিখতে হবে। তা যদি ভার্ব ওয়ার্ড হয় তোমাকেও ভার্ব ওয়ার্ড লিখতে হবে। তা যদি অ্যাডজেটিভ হয় তোমাকে অ্যাডজেটিভ লিখতে হবে। তা যদি অ্যাডভার্ব হয় তা তোমাকে অ্যাডভার্ব লিখতে হবে। তুমি সিনোনিম লেখো বা অ্যান্টোনিম লেখো, তোমাকে এইসব দিক অনুসরণ করতেই হবে। তো ভিউয়ার্স, আমি বলবো তুমি অবশ্যই এই দিকগুলো ফলো করে যদি করো তাহলে তোমার নাম্বার খুব বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, একটা শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। যেমন আমি যদি তোমাকে প্লে বলি, দেখো প্লে শব্দটির 3টি অর্থ হতে পারে। যেমন প্লে নাটক, প্লে খেলা করা, প্লে পালন করা। সুতরাং তুমি যদি প্লে দেখা মাত্রই তুমি খেলাকার অর্থে সেই শব্দটা ব্যবহার করো তাহলে সেটা ভুল হবে। তাহলে প্যাসেজে কীভাবে বলেছে সেটা তোমাকে দেখতে হবে। যেমন আইডিয়া, আইডিয়া মানে ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, এর সিনোনিম ব্যবহার করতে হবে। এটা হলো আইডিয়া, ভিশন, মিশন। এভরি, এভরি এর অ্যান্টোনিম, এভরি মানে বিপরীত শব্দ হবে নোবডি, নো, নো ওয়ান, নো ওয়ান ইকুয়াল টু নান। রাফ, রাফ এটা অমসৃণ, এর সিনোনিম রাফ মানে রকি। ডি নাম্বারে বলছে রিভিল, রিভিল এর অ্যান্টোনিম লিখতে হবে। তার মানে ব্যক্ত করা হলো রিভিল, আর কনসিল গোপন রাখা, কনসিল, ইনসিল, হাইড এটা তুমি লিখতে পারো। তারপরে হলো ফেইথ, ফেইথ মানে বিশ্বাস, এটাকে লিখতে হবে বিপরীত শব্দ, তাহলে অবিশ্বাস, তার মানে ডিসবিলিভ, ডাউট, ডিসলয়ালিটি। এফ নাম্বারে বলছে হিউ, এর বিপরীত শব্দ
সিনোনিম সমার্থক শব্দ লিখতে হবে, তাহলে কাট ডাউন। ডিসকর্ড এর বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম, তাহলে হারমোনি অথবা কনকর্ড। 8 নম্বরে বলছে প্রোডিজিয়াস এর অ্যান্টোনিম লিখতে হবে, তাহলে অর্ডিনারি, ইনসিগনিফিক্যান্ট, লিটল, টিনি। 9 নাম্বার ফ্রিডম, ফ্রিডমের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ যেমন স্লেভারি, সাবজেকশন। যে নাম্বার স্পিরিচুয়াল, এটা সিনোনিম লিখতে হবে, তাহলে ডিভাইন, সেক্রেট, নন ফিজিক্যাল, এইসব আমরা লিখতে পারি। ভিউয়ার্স, এখন আমরা অপশান 4 অর্থাৎ উইদাউট ক্লুজ নিয়ে আলোচনা করব। আমি তোমাকে বলবো তুমি উইদাউট ক্লুজ লেখার আগে তোমাকে অবশ্যই সেন্টেন্স অ্যানালাইসিস দেখতে হবে। সেন্টেন্স অ্যানালাইসিস সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে সেন্টেন্স অ্যানালাইসিসের উপরে, তা তুমি দেখতে পারো। ভিডিওটি খুব ছোট্ট, অল্প সময়ে তুমি এটা দেখে অনেক উপকার পাবে। তাছাড়া তোমাকে বলতে হবে যে কোথায় কোথায় কোন শব্দ বসে, অর্থাৎ কোথায় কোথায় নাউন বসে, এর উপরে আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে, সেইখান থেকে তুমি হেল্প নিতে পারো। তাহলে আমি অর্থাৎ তোমাকে সংক্ষেপে যদি বলি, যদি তুমি আর্টিকেল পাও, প্রিপোজিশন, পসেসিভ, অ্যাডজেটিভ, প্রনোমিনাল, অ্যাডজেটিভ, এসব যদি পাও তাহলে তুমি এটার পরে নাউন লিখবে, কারণ এদের পরে নাউনের অবস্থান। তাহলে আমি যদি তোমাকে বলি সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে ফর অ্যাচিভিং সাকসেস, কোনো কিছু সফল করার জন্য সিনসিয়ারিটি হলো সবচেয়ে বড় মাধ্যম। পিপল হু আর সিনসিয়ার, লোকজন যারা সিনসিয়ার টু দেয়ার ওয়ার্ক, তাদের কাজের ব্যাপারে, আর ড্যাশ অফ মেকিং এনিথিং সাকসেস, আর ওর্দি অফ, ভিউয়ার্স ওর্দির পরে অফ বসে, আর ক্যাপাবেল অফ, সক্ষম। তাহলে এখানে ক্যাপাবেল অফ মেকিং এনিথিং সাকসেস, এখানে অ্যাডজেটিভ ব্যবহার হবে। এক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে ভার্বের পরে যদি কোনো আর্টিকেল বা প্রিপোজিশন না থাকে তাহলে তার পরবর্তী শব্দ অ্যাডজেটিভ হয়। দ্য গ্রেট ম্যান আর অলসো সিনসিয়ার বিকজ দে বিলিভ দ্যাট, they think that sincerity is the dash to success, sincerity is the key to success। আর্টিকেলের পরে নাউন বসবে, সি নাম্বারে নাউন হবে, কারণ দা হলো আর্টিকেল, তাহলে কি টু সাকসেস। দোজ হু আর নট সিনসিয়ার, দোজ, এখানে সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট, কনজাংশন, ভার্ব, অবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন ভার্ব মেক দেওয়া আছে, তাহলে মেকের আগে কি বসতে পারে, মেক ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে তুমি যদি একটা মডেলস ব্যবহার করো, ক্যান নেভার মেক ড্যাশ ইন দেয়ার লাইফ, ক্যান নেভার মেক। ই নাম্বারে তুমি বলতে পারো প্রোগ্রেস ইন দেয়ার লাইফ। দ্য পুর পিপল আর নট অলওয়েজ সিনসিয়ার বিকজ দে ডু নট নো দ্য ড্যাশ অফ সিনসিয়ারিটি, দ্য ভ্যালু অফ সিনসিয়ারিটি, দ্য সিগনিফিকেন্স অফ সিনসিয়ারিটি, দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, কারণ তারা এর গুরুত্ব বা মূল্য বুঝে না। ইফ দে নিউ ইট, ইফ দে নিউ ইট, এখানে ইফের দিকে তুমি যদি তাকাও, নিউ কিন্তু ভার্বের ভি2, তাহলে ইফ প্লাস পাস্ট, তোমাকে এখানে উড ব্যবহার করতে হবে। উড তারা দিয়ে দিয়েছে কিন্তু তোমার গ্যাপ রয়েছে অ্যাডজেটিভের পরে, তাহলে তুমি নাউন ব্যবহার করবে। অর্থাৎ এ গুড ইউজ অফ ইট, এর সঠিক ব্যবহার, এর ভালো ব্যবহার। তাহলে ইউজ কিন্তু ভার্ব হলেও এখানে অ্যাডজেটিভের পরে বসাতে সেটা নাউন হিসেবে ব্যবহৃত হলো। এরপরে বলছে সিনসিয়ারিটি ড্যাশ নট অনলি টু ডু ওয়ার্ক প্রপারলি বাট অলসো উইথ অনেস্টি, ডিউটিফুলনেস অ্যান্ড মডেস্টি। তাহলে এই সেন্টেন্সে ভার্ব নেই, তাহলে সিনসিয়ারিটি সিঙ্গুলার, এরপরে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। অর্থাৎ সিনসিয়ারিটি মিনস নট অনলি টু ডু ওয়ার্ক প্রপারলি, সিনসিয়ারিটি বলতে যথাযথভাবে কাজ করাকেই বোঝায় না, বাট অলসো উইথ অনেস্টি, সততাও থাকতে হবে, ডিউটিফুলনেস থাকতে হবে অ্যান্ড মডেস্টি থাকতে হবে। বাট মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর নট অ্যাওয়্যার অফ দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ লোকজনই এই সিনসিয়ারিটির ব্যাপারে তারা সচেতন নয়। ভিউয়ার্স, আমরা এখন আমরা এখন রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। আমি রিয়ারেঞ্জ নিয়ে আলোচনার ব্যাপারে তোমাদেরকে বলবো তোমরা আগে গল্প জানতে হবে। যদি তোমাদের গল্প জানা থাকে তাহলে তোমরা অতি দ্রুত রিয়ারেঞ্জ মিলাতে পারবে। আমরা এই রিয়ারেঞ্জটা যদি দেখি তাহলে আমরা দেখব আইনস্টাইন নিয়ে লেখা, আইনস্টাইন নিয়ে। তাহলে আইনস্টাইনের গল্পটা আমি বলছি, প্রথমে তোমরা শোনো না, গল্প থেকে পরে আমরা এখানে মিলানোর ব্যাপারে যাব। তাহলে যদি আমরা রিয়ারেঞ্জ নিয়ে বলি, প্রথমেই আমি গল্প শুরুতে বলবো আইনস্টাইন
দ্য গ্রেট সায়েন্টিস্ট ওয়াজ সিম্পল ইন হিজ ওয়ে অফ বিহেভিয়ার, ওয়েজ অফ হিজ লাইফ। তার জীবনে তিনি সাদামাটা চলতেন। ওয়ান্স, একদা, দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু ব্রাসেলস। একদা বেলজিয়ামের রানী তাকে ব্রাসেলসে আমন্ত্রণ করলেন। হি ট্রাভেলড টু ব্রাসেলস, তিনি ব্রাসেলস গেলেন বাই ট্রেনে করে, অ্যান্ড গট ডাউন অ্যাট দ্য স্টেশনে নেমে পড়লেন। বাট হি কুড নট থিঙ্ক দ্যাট, কিন্তু তিনি ভাবলেন না যে মেনি গর্জিয়াসলি ড্রেসড অফিসিয়ালস হ্যাড কাম টু রিসিভ হিম অ্যাট দ্য স্টেশনে কোনো উচ্চ মাত্রায় কোনো দামি পোশাক পরিহিত কেউ তাকে রিসিভ করতে আসবে। দ্য অফিসিয়ালস অলসো এক্সপেক্টেড দ্যাট, যারা আসছে অফিসিয়ালস তারাও ভাবলো যে সামবডি, কেউ একজন, দ্যাট উড বি রিচ, যে হবে খুব ধনী, অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক, আভিজাত্য আছে যার, তাকেই তারা রিসিভ করবে। দে নেভার ইমাজিনড দ্যাট, তারা কখনোই ভাবতে পারলো না যে দিস শ্যাবি ম্যান, এই জরাজীর্ণ লোকটা, উড বি আইনস্টাইন, হবে আইনস্টাইন। দে লুকড ফর হিম হিয়ার অ্যান্ড দেয়ার ফর সাম টাইম, কিছু সময় তারা তাকে এদিক সেদিক খুঁজলো, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, দে ফেইল্ড টু ফাইন্ড হিম, তারা তাকে খুঁজতে ব্যর্থ হলো। সো দে ওয়েন্ট ব্যাক টু দ্য কুইন, তাই তারা রানীর কাছে ফিরে গেল, অ্যান্ড ইনফর্মড হার, তাকে অবগত করলো, দ্যাট যে আইনস্টাইন হ্যাড নট কাম বাই ট্রেন, আইনস্টাইন এই ট্রেনে আসেনি। আইনস্টাইন হাউএভার, যাই হোক না কেন, ওয়াকড দ্য হোল ওয়ে, গোটা পথ হেঁটে গেলেন, উইথ এ সুটকেস, একটা সুটকেস হাতে ছিল, ইন ওয়ান হ্যান্ড, এক হাতে, অ্যান্ড এ ভায়োলিন, এবং একটা ভায়োলিন ছিল, ইন আদার হ্যান্ড, অন্য হাতে। হোয়েন হি রিচড দ্য ডেস্টিনেশন, যখন সে গন্তব্যে পৌঁছালো, দ্য কুইন সেড টু হিম, রানী তাকে বলল, আই সেন্ট এ কার ফর ইউ ডক্টর আইনস্টাইন, আইনস্টাইন, আমি আপনার জন্য একটা কার পাঠিয়েছিলাম। আই ডিড নট থিঙ্ক দ্যাট, আমি ভাবতে পারলাম না যে এনিবডি উড সেন্ড এ কার ফর মি, আমার জন্য কেউ একজন কার পাঠাবে। রিপ্লাইড দ্য গ্রেট সায়েন্টিস্ট উইথ এ সিম্পল স্মাইল, সাদামাটা হাসি দিয়ে আইনস্টাইন উত্তর দিলেন। বাট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট, কিন্তু আমি আপনাকে নিশ্চিত এটা বলতে পারি যে আই হ্যাভ গ্রেটলি এনজয়েড দ্য ওয়াক, হাঁটাটা আমি খুব ভালো উপভোগ করেছিলাম। দ্য কুইন ওয়াজ হাইলি অ্যামেজড অ্যাট দিস সিম্পলিসিটি, এই সরলতায় রানী খুব খুশি হলেন। এখন আমরা যদি সিরিয়াল নিয়ে বলতে যাই তাহলে বলবো, প্রথমেই আমরা বলবো আইনস্টাইন, অর্থাৎ আমরা ডি নাম্বার বলবো। তাহলে ডি নাম্বারে বলা আছে আইনস্টাইন দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ওয়াজ সিম্পল ইন হিজ ওয়ে অফ লাইফ। ডি এর পরে আমরা এফ নাম্বার বলবো, ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু ব্রাসেলস। তারপর আমরা জি নাম্বার বলবো, হি ট্রাভেল টু ব্রাসেলস বাই ট্রেন অ্যান্ড গট ডাউন অ্যাট দ্য স্টেশন, বাট হি কুড নট থিঙ্ক দ্যাট মেনি গর্জিয়াসলি ড্রেসড অফিসিয়ালস হ্যাড কাম টু রিসিভ হিম অ্যাট দ্য স্টেশন। তারপর আমরা এ নাম্বার বললে, দ্য অফিসিয়ালস অলসো এক্সপেক্টেড সামবডি that would be rich and aristocratic. They never imagined that this shabby man would be Einstein. তারপরে আমরা সি নাম্বার বলবো, they looked for him here and there for some time, but unfortunately they failed to find him out. So they went back to the queen and informed her that Einstein had not come by train. তারপরে আমরা ই নাম্বার বলবো, Einstein, however, walked the whole way with a suitcase in one hand and a violin in the other. When he reached the destination, the queen said to him, I sent a car for you, Dr. Einstein. তারপর আমরা এইচ নাম্বার বলবো, I did not think that anybody would send a car for me, replied the great scientist with a simple smile. But I can assure you that I have greatly enjoyed the work. তারপরে আমরা বি নাম্বার বলবো, the queen was highly amazed at his simplicity. Viewers, এইভাবে তোমাদের যদি আমি মনে করি উইথ ক্লুজ এবং রিয়ারেঞ্জ যদি তোমরা কমন ফেলতে পারো তাহলে তোমরা নিশ্চিত ফার্স্ট পেপারে এ প্লাস রাখতে পারবে এবং তোমরা 45 আপ নাম্বার রাখতে পারবে। তো ভিউয়ার্স, এর জন্য আমরা আমাদের চ্যানেলে আলাদা করে রিয়ারেঞ্জ এবং উইদাউট ক্লুজের ব্যাপারে আমরা আলাদা করে ভিডিও দেবো এবং উইদাউট ক্লুজে থাকবে বিস্তারিত ব্যাখ্যা, অর্থাৎ সেন্টেন্স অ্যানালাইসিস করে কিভাবে তুমি উইদাউট ক্লুজ করবে তা। আবার রিয়ারেঞ্জের ব্যাপারে আমরা গল্পের রিয়ারেঞ্জ শিখব।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের 30 নম্বরের আয়োজন। এখন আমরা যদি পার্ট বি নিয়ে আলোচনা করি, পার্ট বিতে যে 20 নম্বর রয়েছে, এই 20 নম্বরে আমাদের 3টে অপশান থাকবে। প্রথম অপশানটা হলো আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তারপরে কথা হলো আমাদের একটা কমপ্লিটিং স্টোরি লিখতে হবে। তারপরে আমাদের একটা সামারি লিখতে হবে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই প্যারাগ্রাফটা সম্পর্কে বলবো। প্যারাগ্রাফটা এখানে বলেছে, দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার ইজ a list of documents having global significance. The historic 7th March 1971 speech has been included in the memory of the World International Register. A list of world's important documentary heritage mentioned by UNESCO. Now write a paragraph on the historic speech of 7 March using at least 250 words. ভিউয়ার্স, আমরা যদি এই প্যারাগ্রাফটা সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা শুরুতেই বলতে পারি, The historic speech of 7 March delivered by Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation, bears a great importance in our national life. Following this decisive speech, people of the nation, people from all walks of life got prepared to take part in the liberation war and finally achieved independence. Bangabandhu delivered this speech on 7 March 1971 in the then racecourse ground, present Shourwardi Uddan. The speech was addressed to a huge audience of millions of Bengali people. The speech was greatly related to our national history. Bangabandhu, in this speech, put out all the oppression, cruelty of Pakistani rulers of the huge audience, which inflamed their sense of reason. He asked the common people to stop all the official activities. He requested the people to convert every house into a fort and comfort the enemy with whatever they had. In short, he decisively permitted the people to take up weapons against the enemy. In this speech, Sheikh Mujibur Rahman put up the picture of cruel activities carried on the Bengalis by the Pakistani rulers. He highlighted all the exploitations of the Pakistani rules. At this, people got extremely encouraged and pleased to liberate the country even at the cost of their lives. Bangabandhu said that he did not want the office of Prime Minister. He wanted the Bengali people to have their legal rights. Before the liberation war, this was the last speech of Bangabandhu, and people being immensely influenced by it attacked the Pakistani occupation forces heart and soul. Eventually, people won victory over the cowards and achieved independence. Thus, the importance of the 7th March speech is immeasurable. The speech of highly valued across the world. Recently, UNESCO has recognized this historic speech of 7 March of Bangabandhu as part of the world's documentary heritage. Thus, the speech has added our national glory. Viewers, এখন আমরা অপশন 7 নিয়ে আলোচনা করব। অপশন 7 এ বলেছে, read the following story which is not complete. Use the clues or hints, complete the history story and give it a title. অর্থাৎ তারা বলেছে, once two cats stole a piece of cake. They could not agree within
themselves divide the cake because of the fact that each of them wanted a large share of it. They quarreled for some time about this. At last, one of the cats suggested going to the monkey who had a scale. তারপরে যে অংশটা বলে দিয়েছে এই অংশটা তোমাকে ফিল আপ করতে হবে এবং এই গল্পটির একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ একটা নাম দিতে হবে। তাহলে আমরা যদি এরপর থেকে বলতে চাই তাহলে এরপর থেকে আমরা বলবো দ্য মাঙ্কি ব্রট এ পেয়ার অফ স্কেলস। He tore out the bread into 2 pieces and put them on the scales. The monkey told the cats that one piece was clearly bigger than the other, so he bit off a part of the bigger piece. As a result, the other piece became heavier. Then the monkey took a part from the heavier piece and put it on the scale. The monkey continued doing the same thing again and again until there remained only one piece. Now the cat told the monkey to return that little piece to them. They said that they themselves would divide the bread equally, but the monkey said that he toiled much to divide the bread equally, so he wanted it as his fee. Saying so, the monkey ate off that piece also. The cats left the place in a very sad mood, but the incident made them wise also. Viewers, এখন আমরা আমাদের 8 নম্বর প্রশ্ন অর্থাৎ যাতে নাম্বার রয়েছে 6 অর্থাৎ তুমি যে সামারিটা লিখবে তার নাম্বার হলো 6। এখন বলবো ওয়াটার এভরিহোয়ার, পানি সর্বত্র পানি, অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক। ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু টেক। চারদিকে সব জায়গায় পানি কিন্তু পানের এক ফোঁটাও পানি নেই। তাহলে ভিউয়ার্স এই অংশ থেকে যদি আমরা সামনে যাই, কলারিস পোয়েম এ বেলার্ড হলো গীতিকাব্য, narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse। অর্থাৎ যে বৃদ্ধ নাবিক যে সমুদ্র যাত্রা করলেন সব দিকে পানি ছিল কিন্তু তার পানের জন্য এক ফোঁটাও পানি ছিল না। এটা হলো বিকজ অফ এ কার্স, অভিশাপের কারণে। কার্সড অর নট, অভিশাপ হোক আর নাই হোক, উই নো, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে পানির গুরুত্ব কতটুকু উই নো, আমরা জানি। উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, এটা ছাড়া আমরা বাঁচতে পারি না। ইনফ্যাক্ট মূলত 2/3 of our body is made up of water। আমাদের শরীরের 3 ভাগের 2 ভাগে হলো পানি। not for nothing is it said that the other name of water is life। শুধু তাই নয়, পানির অপর নাম হলো জীবন। is there a crisis in our time with regards to access to clean drinking water? অর্থাৎ পানের কি কোনো অভাব আছে আমাদের জীবনে? দ্য ইউনাইটেড নেশনস in a meeting on the eve of, viewers, on the eve of, প্রাককালে বা সময়, এটা হলো একটা ফ্রেজ, on the eve of the new millennium identified the drinking water problem as one of the challenges for the future। অর্থাৎ ওই মিটিংয়ে তারা বলল যে ভবিষ্যতে যে পানি একটা বিশাল ক্রাইসিসে পড়বে। বাট do we need to worry about the problem as ours a land of rivers and we have plenty of rainfall? অর্থাৎ আমাদের কি কোনো পানির অভাব হবে? আমাদের তো চারদিকে পানি আর পানি, নদী আর নদী, এবং প্রচুর পরিমাণ বৃষ্টি আছে। বিসাইডস, পাশাপাশি উই হ্যাভ এ সি, আমাদের সমুদ্র রয়েছে। ইন আওয়ার ব্যাকওয়ার্ড, আমাদের পেছনে সমুদ্র রয়েছে। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে পানির
উৎস ইজ দ্য রিভার্স, নদী। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সর্বত্র নদী। লিটারেচার, সাহিত্যের কথা বলি, ইকোনমি অর্থনীতির কথা বলি, অ্যান্ড কালচার, সংস্কৃতির কথা বলি। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি সঠিক রূপে আছে? আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত দে আর নট, তারা সঠিক রূপে নেই। এ ফিউ আর অলরেডি ডেড, এর কিছু আছে প্রায় মৃত, অ্যান্ড সেভারেল আর গোয়িং টু ডেথ, গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, অন্যগুলো আছে মৃত্যুর মুখে। দ্য রিভার্স বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, বুড়িগঙ্গা নদী হলো মরা নদীর একটা উদাহরণ। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়, ডেসক্রাইব দ্যাট, এই বলে যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই, কী ঘটেছে বুড়িগঙ্গাতে এবং কেন। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এর পানি দূষিত, অ্যান্ড দ্য পারপিচুয়াল স্ট্রেস ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং এর পচা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটা এমনটা নয় যেটা আগে ছিল। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আমরা সামারিটা লিখতে চাই তাহলে আমরা প্রথমে বলবো কলারিস পয়েন্ট মেনশনড ইন দ্য প্যাসেজ portrays the importance of drinking water. We know that 2/3 of our body is made up of water, and so the other name of water is life. But on the eve of the new millennium, the UN in a meeting identified the drinking water problem as one of the challenges for the future. This challenge also remarks an interrogation for Bangladesh. Viewers, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও হবে মডেল টেস্ট 3 এর উপরে ফার্স্ট পেপারের। তার আগে আমরা একটা রিঅ্যারেঞ্জের ভিডিও ছাড়ার চেষ্টা করব এবং তারপরে একটা উইদাউট ক্লুজের ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেখানে বিস্তারিত ব্যাখ্যা থাকবে, তোমরা সেগুলো দেখবে। আর এটাকে তোমরা ধীরে ধীরে আয়ত্ত করতে থাকো, কারণ তোমাদেরকে A+ পেতেই হবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, বাই।